এশার আজানের একটু পরেই নিশাত নড়ে চড়ে উঠল। নড়তে গিয়ে টের পেল সর্বাঙ্গ ব্যথা অবশ হয়ে আছে। সম্ভবত টানা অনেকক্ষণ এক পাশ হয়ে ঘুমানোর কারণে এই অসহনীয় ব্যথা। পিটপিট করে আঁখি মেলতে মুখ বরাবর দর্শন হলো একটি ছোট্ট মাথার পেছন সাইড। কালো হালকা ছোট ছোট চুলগুলো উড়ছে ফ্যানের বাতাসে। ওপাশে ঘুরে হাত পা ছড়িয়ে এক মনে কি যেন করছে। নিশাত কেমন থমকে গেল। ফ্যাসফ্যাসে গলায় ডাকলো, নাহওয়ান। নাওয়ান। খেলা থামিয়ে মায়ের ডাকে চাইলো। নিশাত 3 দিন পর চোখের সামনে নিজের বুকের মানিককে দেখে হু হু করে কেঁদে দিল। কান্নারত কণ্ঠে হিসিয়ে বলতে লাগলো, আল্লাহ, প্রতিদিন তুমি আমার সন্তানকে ছুতে নিলে নিয়ে যাও। আজকে অন্তত এটা মিথ্যে না হোক। আমি আমি যেন ওকে ছুলেই হারিয়ে না ফেলি মাবুদ। বলে কেঁদে উঠে নাওয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। নাওয়ান মাকে হাত বাড়াতে দেখে ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ল মায়ের বুকে। নিষেধ পাগলের মতো নাওয়ানের সারা দেহে চুমু দিয়ে যাচ্ছে। বাচ্চাটা মায়ের বুকের মধ্যে ঢুকে গেছে একেবারে। নিষাদ পারে না নিজের অস্তিত্বকে একেবারে বুকের মধ্যে ঠুকে ফেলতে। নাওয়ান শান্ত হয়ে মায়ের হৃৎপিণ্ডের বুক থুকথুকানি শুনতে শুনতে বলল, আমি এসে গেছি, তোমার ঘুম ভাঙিয়েছে? নিষাদের একদমই হুঁশ নেই। সে নাওয়ানকে বুকে চেপে ধরে কেঁদেই চলেছে, বিড়বিড় করে বলছে, আমার বাচ্চা, আমার মানিক, জাদু, তোকে মার কোথাও যেতে দেবে না। তুই তুই আমার পরাণ পাখি। আরেকবার চোখের আড়াল হলে পরাণটা বের হয়ে যাবে আমার। আমার আব্বা, আমার কলিজার টুকরা। নাওয়ান নিষাদের বুক থেকে মাথা তুলে চোখের পানি ছোট্ট ছোট্ট গোলগাল হাত দ্বারা মুছে দিতে দিতে বলল, কারে না, মোজা মোজা খাবো। নিষাদ চোখের পানি মুছে ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে উঠে বসলো। শরীরে ব্যথার পরোয়া করলো না। বিছানা থেকে নামতে নামতে বলল, আমার আব্বার খিদে লেগেছে, চলো চলো খাবার খাইয়ে দিই। নাওয়ান মায়ের গলা জড়িয়ে ধরে বলল, চিড়া নাই, বাবা খাবার দিচ্ছে। মুজা মুজা খেয়েছি। নিষাদ তবুও মানল না। মায়ের মন মানার কথাও না। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এতদিন শয্যাশায়ী ছিল। ছেলেকে কাছে পেয়ে তার সকল অসুস্থতা গায়েব হয়ে গেছে। আশেপাশের কোথাও ধ্যান জ্ঞান নেই তার। নাওহানের ফুলো ফুলো গাল নিজের গালের সাথে চেপে ধরে বলল, আমার কলিজা, মা তোকে নিজের হাতে খাওয়াবো। নাওহান মায়ের উষ্ণতা পেয়ে ফিসফিস করে হেসে উঠল। গালে গাল কষতে লাগলো। ফোকলা দাঁতে হেসে নিশাতের চুল খোলা। নাওয়ানকে আদর করতে করতে রুম থেকে বেরোলো। রান্নাঘরে আসতেই দেখতে পেল মারওয়ান চুলায় কি যেন গরম করছে। নাওয়ান বাবাকে দেখতে পেয়েই ডাকলো, বাবা। মারওয়ান ঘুরে নাওয়ানের দিকে একটা হাসি দিল। তারপর আবারও খুন্তি নাড়াতে লাগলো। নিশাতের দিকে একবারও চাইলো না, আর না তো কারোর সঙ্গে একটা বাক্য ব্যয় করলো। নিশাত বিস্মিত নেত্রে মারওয়ানকে দেখছে। লোকটা তো শান্ত যে। যাই হোক, সে মাথা থেকে চিন্তা ছেড়ে ছেলেকে নিয়ে ভাবতে লাগলো। এগিয়ে এসে বলল, আপনি রান্নাঘর থেকে বেরোন। মারওয়ান টু শব্দ ছাড়া এক মুহূর্ত দাঁড়িয়ে বেরিয়ে গেল। নাওয়ান কান ডলতে ডলতে তার গমন পথের দিকে চেয়ে রইল। মারওয়ানের এমন শান্ত আচরণে নিশাত একটু অবাকই হয়েছে। তার সংসার জীবনে এতটা বছর লোকটাকে জীবনেও এমন শান্ত দেখেনি। হঠাৎ এতটা নিশ্চুপ হয়ে যাওয়ার কারণ কি? নিশাত মাথা থেকে ঝেড়ে এসব ফেলে চুলাতেই উক্কি দিতেই দেখলো আলু দিয়ে মুরগির গোশতর তরকারি গরম হচ্ছে। অর্থাৎ মারওয়ান এতক্ষণ এটাই গরম করছিল। নিশাত নাওহানকে কোল থেকে নামিয়ে চুল খোপা করে তরকারি গরম করে চুলা থেকে নামালো। পুরো সময় নাওহান মায়ের পা ধরে দাঁড়িয়ে থাকলো। নিশাত মুচকি এসে একটু পরপর ছেলেকে দেখছে। দুধের কৌটো থেকে গুঁড়ো দুধ একটা বাটিতে নিয়ে নাওহানকে দিল। নাওহান দুধ দেখে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, দুদু মুজা মুজা কোলে খাবো। নিশাত তার মাথায় হাত বুলিয়ে বলল, খান, আপনার জন্যই সব। নাওহান বাটিতে নিয়ে নিচে বসতে নিলে নিশাত বাধা দিয়ে বলল, এখনো না, বাবার কাছে যান, মা খাবার বেড়ে ডাকবো। নাওহান ফিচফিচ করে হেসে মায়ের দিকে চেয়ে বলল, মা বিল্লু ছাড়া দুদু খাবে না? নিশাত বলল। ওরা খেয়েছে, এখন আপনি খান মানিক আমার। নাওহান মাথা নাড়িয়ে বাটি হাতে ছোট ছোট পায়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। নিশাত খুশিতে ছেলের জন্য পোলাওর চাল বের করলো। বাচ্চাটা পোলাও খুব পছন্দ করে। মুরগির গোশত সম্ভবত বাড়িওয়ালার আন্টি পাঠিয়ে দিয়েছেন।
সেটুকুই দুজন টোনাটুনি আর তার ছানার হয়ে যাবে। নিশাতের বুকটা যেন কেন ভারহীন লাগছে। মনে হচ্ছে 3 দিন না কত বছর পরে সন্তানকে দেখেছে। খুশি মনে পোলার চাল ধুতে লাগলো। নাওয়ান বাটিতে হাতের রুমে ঢুকতে মারওয়ানকে বাথরুম থেকে বেরোতে দেখলো, গামছা গলায় পেঁচানো। মুখ মুছে নাওয়ানকে দেখতে পেতেই বলল, কিরে কি খাস? নাওয়ান ফিসফিস করে হেসে বলল। দুধু খাই। মারওয়ান মাথা নাড়তে নাড়তে বলল, বাহ বেশ ভালো। বলে বারান্দায় গামছা মেলতে গেল। নাওহান ও বাবার পিছু পিছু গেল। মারওয়ান গামছা দড়িতে মেলে পিছু ফিরতেই নাওহানকে দেখে বলল। কি? নাওহান বাটি বাড়িয়ে ধরে বলল, মুজা মুজা খাবে? না তুই খা। একটু খাও মুজা। মারওয়ান রুমের ভিতরে এসে বিছানায় বসলো। নাওহান পিছন পিছন এসে খাটের পাশে দাঁড়ালো। বাবার দিকে চাইতে মারওয়ান অন্যদিকে চাইলো। বুঝালো তাকে দেখতেই পায়নি। নাওহান বহু কষ্ট করে বিছানায় উঠতে চাইলো, তারপর শেষে উঠতে গিয়ে পড়েও গেল। ব্যথা পেয়ে কেঁদে উঠে বলল, মারছে সবাই পূজা কালি মারে। মারওয়ান ছেলের কান্না শুনে দ্রুত গিয়ে উঠালো। ছেলের কান্নারত মুখের দিকে শক্ত করে বুকে চেপে ধরলো। সে এই বাচ্চার মায়া কি করে কাটাবে? এতটা মায়ায় তাকে কিভাবে জড়ালো? এইটুকু একটা অস্তিত্ব। নাওহান বাবার ঘাড়ে মুখ রেখে ফুপিয়ে চলেছে। মারওয়ান ছেলের কান্না থামাতেই মুখ পুছিয়ে দিয়ে বিছানায় বসালো। নাওহান বাটি হাতে দুধের গুঁড়ো হাতে নিয়ে চেটে চেটে খাচ্ছে। মাঝে মধ্যে মারওয়ানের দিকেও হাত বাড়িয়ে দিচ্ছে। মারওয়ান ইশারা না জানিয়েছে, শুধু ছেলের লাল গালের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কি যেন দেখছে। মাকে বলেছিস মারার কথা? নাওয়ান খেতে খেতে বলল। বলিনি। মারওয়ান কোমল গলায় বলল। কেন বলিস নি? নাওয়ান হাত পা মেলে মনোযোগ দিয়ে আঙুলের দুধের গুঁড়ো উঠিয়ে বলল। তুমি মানা করছো। তোর মা গাল দেখেনি? দেখিনি, কালি চুমো দিচ্ছে, বেঁচে বেঁচে চুমো দিচ্ছে মজা। নাওয়ান মাথা নাড়িয়ে বলল। মারওয়ান আর কথা না বলে ছেলের খাওয়া দেখতে লাগলো। পুরো বাটি দুধ খাওয়া শেষে অবশিষ্ট গুঁড়োগুলো হাত দিয়ে উঠিয়ে চেটে চেটে খাচ্ছে। মারওয়ান হুট করে বলল। তোকে একটু খাই ফাইয়াস? নাওয়ান হাত চাটা বাদ দিয়ে গোল গোল চোখে বাবার দিকে চেয়ে বলল। না। ইহাব ঘরে ঢুকতে পুরো রুম অন্ধকার পেল। লাইট জ্বালাতেই দেখলো পুরো ঘর ফাঁকা। পুরো 2 দিন পর সব কাজ শেষে বাসায় ফিরল, অথচ ঘরে মানুষ নেই। সে বিরক্ত হয়ে নিজের ঘামে ভেজা শার্ট খুলে ময়লার ঝুড়িতে ফেললো। ইস, আজ সারাদিন কত ধকল গেল। কয়েকদিন না ঘুমিয়ে সমস্ত ডকুমেন্টারি বানাতে হয়েছে, বিভিন্ন ফাইল তথ্য ইনভেস্টিগেশন করতে হয়েছে। দম ফেলার ফুসরত পায়নি সে। মানাকে কয়েকদিন একটু সময় দিতে পারেনি। সেদিন ডাক্তারের কাছে নেওয়ার কথা থাকলেও সময় পায়নি। হেডের ডাকে চলে যেতে হয়েছিল। সে ভেবে রেখেছিল সব কাজ থেকে একটু রিলিফ হলেই ডাক্তারের কাছে নিবে। মেয়েটাও যেতে আগ্রহ দেখায়নি। ইদানিং সব কিছুতে অনীহা প্রকাশ করে। ঘরের টেনশন, বাইরের টেনশন, এত টেনশনে পাগল হয়ে যাবে সে। গোসল করে বের হয়ে মানহাকে কোথাও দেখলো না ইহাব। এবার চিন্তার বলিরেখা ফুটে উঠল সমস্ত মুখ জুড়ে। তোয়ালে দিয়ে মাথা মুছে একটা টি শার্ট গায়ে জড়ালো। রুম ছেড়ে বেরোতেই একজন সার্ভেন্ট চায়ের সরঞ্জাম নিয়ে ছাদের দিকে যেতে দেখলো। সে ডাক দিয়ে জিজ্ঞেস করলো। এসব কোথায় নিচ্ছ? উপরে স্যার। উপরে কেন? চেয়ারম্যান স্যার চা নিয়ে যেতে বলেছেন। ইহাব ফিকুজকে বলল। হঠাৎ কি মনে করে? জানি না স্যার, ছোট ম্যাডামও আছেন। ইহাব কপালে ভাঁজ করে বলল। বাবা, সূর্য কোন দিকে উঠেছে? এত রাতে দুজন একসঙ্গে চা পান করবে? বাহ, ভালোই তো। ভালোই তো উন্নতি দুই শ্বশুর বৌমার। মম কি উপরে? না স্যার, তিনি ঘুমাচ্ছেন। ইহাব আর কিছু না বলে উর্মি ভুইয়ার ঘরে এলো। ঘরে ড্রিম লাইট জ্বালানো, গালের নিচে এক হাত রেখে উর্মি ভুইয়া ঘুমিয়ে আছেন। ইহাব মায়ের শিওরে বসে পাশে বসতে মমতাময়ী চেহারা ভেসে উঠল। অল্প বয়স থেকেই তার মা কত অসুস্থ ছিল, কত চড়াই উঁচাই পেরিয়ে এই সুখের দেখা পেয়েছিল। এই মানুষটাকে দেখলে কেউ বুঝবেই না তার মাঝে এত রোগ বসত গেড়ে আছে, অথচ
এই স্বাভাবিক দেখতে মানুষের সবচেয়ে অস্বাভাবিক কিছু ভুল ঔষধের কারণে আবারও অসুস্থতা জেঁকে বসেছে। আচরণ উগ্র হয়েছে, কিন্তু মায়ের মমতা, কোমলতা চেহারা থেকে একটুও বিলুপ্ত হয়নি। খুবই মোলায়েমভাবে মায়ের মাথায় একটা দীর্ঘ চুমু খেলো, তারপর ছলছল চোখে ঘুমন্ত মাকে দেখে গেল। মানা ছাদ থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পরে উপস্থিত হলো ইহাব। তাকে দেখতে পেয়ে ইমতিয়াজ ভুইয়া বললেন, আরে বাহ, এতদিন পর বাসায় এলে যে? ওখানে থাকতে দিচ্ছিল না বুঝি? ইহাব পিতার পাশের খালি চেয়ারটাতে দপ করে বসে বলল, এতদিন কোথায়? মোটে 2 দিন। ও আচ্ছা, এটা তোমার জন্য মোটে। ইহাব টিপট থেকে কাপে চা ঢালতে ঢালতে বলল, বাবা ঝামেলা করো না তো, অনেক টায়ার্ড আমি। তোমার সম্বন্ধীকে হাজতে ঢুকিয়ে এলাম। ইমতিয়াজ ভুইয়া চোখ কপালে তুলে বললেন। কি বলছো, সত্যি? ইহাব চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বাবাকে খোঁচা মেরে বলল, কেন, কষ্ট পেলে নাকি? তোমার তো আবার গলায় গলায় ভাব ছিল। ইমতিয়াজ ভুইয়া মুখ কুচকে বললেন, কোচে ছিল, সেটা তো ব্ল্যাকমেল করিয়ে কার্ড হাসিল করতো। বেটা বদ, 1 নম্বরের খেলোয়াড়, এই জন্য দেখতে পারতাম না আমি। ইহাব ভেঙে বলল, হ্যাঁ, বুঝতে পেরেছি। সবকিছুর মূলে হচ্ছে তুমি। আমি কি করলাম আবার? কিছুই করনি। একদম না, শুধু তোর মাকে বিয়ে করে ফেসে গেছি। সিরিয়াস ভঙ্গিতে বলল। আচ্ছা পাপা, উমায়ের ভুইয়া যে মায়ের আপন ভাই না, তুমি জানতে? ইমতিয়াজ ভুইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বিয়ের কিছুদিনের মাথায় জানতে পেরেছি। মমের প্রতি বিতৃষ্ণা এসেছিল? বিতৃষ্ণা আসবে কেন? এই যে মমের সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। বুড়ো বয়সে বাপের হাতে মার কেউ না। তোমার মাকে সম্পত্তি, স্ট্যাটাস এসবের জন্য বিয়ে করেনি। এইসবের আমার কমতি নেই। আমার হৃদয়ের রানী সে। সামান্য সম্পত্তি, প্রভাব, প্রতিপত্তির জন্য হৃদয়ের রানীর প্রতি কার বিতৃষ্ণা আসে? তোমার আসবে? ইহাব পঞ্চমুগ্ধের মতো বাবার মাকে নিয়ে বলা কথাগুলো শ্রবণ করলো। মায়ের এত পাগলামির পরও সেই আগের মতোই বাবা এখনো তাকে হৃদয়ের ধারণ করে। তার প্রত্যেকটা কথায় সেটা ফুটে উঠেছে। ইমতিয়াজ ভুইয়া উঠে দাঁড়িয়ে বলল, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। ইহাব পিছন থেকে বলল, মমকে এত ভালোবাসো কেন বাবা? ইমতিয়াজ ভুইয়া মুচকি হেসে বললেন, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে কি হয় জানো? মৃত্যু। তোমার মা হলো আমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে মানুষের কোনো মূল্য নেই। তেমনই তোমার মা হারিয়ে গেলে আমিও মূল্যহীন। ইহাব রুমে ঢুকে দেখলো মানহা টেবিলে 2 হাত মাথায় চেপে বইয়ের দিকে তাকিয়ে আছে। সে গলা খাকারি দিয়ে বলল, কি অবস্থা? মানা ঘাড় ঘুরিয়ে শুয়ে বলল। কখন এলেন? ইহাব অভিমানী গলায় বলল, আমার দিকে কারো নজর নেই। কখন আসি কখন যাই কেউ বলতে পারে না। মানে ততক্ষণে বই বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আছে। ইহাবের কথা শুনে একটু অবাক হলো। লোকটা কি অনেক আগে এসেছে? সে রুম থেকে বেরোতে নিলে ইহাব এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছ? আপনার জন্য খাবার রেডি করতে যাচ্ছি। তোমরা খেয়েছো? হ্যাঁ, অনেক আগে আব্বু আম্মুর সাথে খেয়েছি। আপনি যে আসবেন তা তো বলেননি। ইহাবের মুখে আধা নেমে এলো। সে মুখটা টান টান করে বিছানা শুয়ে পড়লো। মানহা এগিয়ে এসে বলল, সে কি, ঘুমাচ্ছেন কেন? খাবেন না? ইহাব চোখের উপর 1 হাত রেখে বলল, তুমি তোমার কাজ করো, পড়া শেষ করে লাইট নিভিয়ে দেবে। আমি প্রচুর টায়ার্ড। মানা কিছুক্ষণ দাঁড়িয়ে নিচে চলে গেল। ইহাব চোখ থেকে হাত সরিয়ে একবার তাকে উল্টো ফিরে শুয়ে রইল। কিছুক্ষণ পর মানা প্লেট গ্লাস নিয়ে রুমে ঢুকলো। বিছানায় বসে বলল, আমার খিদে পেয়েছে, কেউ যদি চায় তো শেয়ার করতে পারি। ইহাবের নড়চড় নেই। মানা ইহাবকে শক্ত হয়ে পড়ে থাকতে দেখে বলল, ভাইয়া ফোন করেছিল। ইহাব নড়েচড়ে কান খাড়া করে রাখলো। মানা মুখ টিপে হেসে বলল, বলেছে একজনকে পাঠাচ্ছি, আদর যত্নে রাখিস। ইহাব তাড়া করে উঠে বলল। সত্যি এটা বলেছে? মানা প্রতিউত্তর না করে হাসলো কেবল। ইহাব মানার গা ঘেঁষে শোনাচ্ছে বলল, আদরের কথা বলেছে? মানহা ইহাবের মুখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা একদমই রাগ করতে জানে না। ছোট বাচ্চাদের মতো মাঝে মধ্যে অভিমান করে।
ভাইয়া ফোন দিয়েছিল ঠিকই, তবে এইসব বলেনি। সেদিনের সব কিছু অভিনয় ছিল এইসব জানিয়েছে। এই কোমল হৃদয়ের মানুষটাকে অবহেলা করতে নিষেধ করেছে। মানুষ সেদিন কত শক্ত একটা কথা বলেছিল, অথচ লোকটা একটু ধমকায়নি তাকে, নিজের পক্ষে সাফাইও গায়নি। তার স্বামী ভাগ্য এতটা ভালো হবে কে জানতো। মানার চোখ থেকে পানি পড়তে দেখে এ ভকচকে গেল। তাড়াহুড়ো করে দূরত্ব রেখে বসে পড়ল। আরে কাঁদছো কেন? সরি, তুমি তো আবার প্যানিক অ্যাটাকের রোগী। এই যে সরে বসেছি, কান্না থামাও। মানহা প্লেট রেখে চোখের পানি মুছল। বোকা লোক ভাবছে সে কাছে বসেছে দেখে কাছে। ভাত তরকারি মেখে ইহাবের মুখের সামনে লোকমা বাড়িয়ে দিল। ইহাব মুখ ফিরিয়ে নিয়ে বলল, ভাই বলেছে দেখে আদর যত্ন করছি, নিজ থেকে তো করছো না। মানহা ইহাবের গালের দুপাশে এক হাত চেপে ধরে লোকমা ঠুকিয়ে দিল। ইহাব গাল ভর্তি খাবার নিয়ে মানহার দিকে তাকিয়ে অবাক চোখে চাইল। মানহার মনে হলো কোনো অভিমানী বাচ্চা খাবার মুখে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে। সে ছোট চিপে বলল, বুড়ো বয়সে যত সব ঢং, মনে হচ্ছে বাচ্চা অভিনয় করেছে। রাতে ইহাব মানহার আগে ঘুমিয়ে পড়েছে। কয়েকদিনের খাটাখাটুনিতে বেচারা একদমই ঘুমাতে পারেনি, তাই শোয়ার সাথে সাথেই গাঢ় নিদ্রায় তলিয়ে গেছে। মানহার সামনে পরীক্ষা বিধায় বেশ রাত হলো ঘুমাতে। নিজের পড়া শেষ করে লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। মৃদু নাক ডাকা শব্দ আসছে। মানহা কুনোই ভর দিয়ে ইহাবের দিকে চাইল। ঘুমে মগ্ন মুখটার দিকে চেয়ে রইল একভাবে। লোকটা তার আচরণে বেশ অবাক হচ্ছিল আজ। সে ফিসফিসিয়ে বলল, এই শুনছেন, আপনি জীবনসঙ্গী হিসেবে নিখুঁত আর মানুষ হিসেবে অপরিমেয় নিখুঁত। নিশাদ ছেলের মুখে বলা লোকমা তুলে দিল। বাচ্চাটা শান্ত ভঙ্গিতে মায়ের ভাঁজ করা পায়ের উপর বসে খাবার খাচ্ছে। তার ডান হাতে হাড্ডি ধরা। সে মাথা নাড়িয়ে নাড়িয়ে হাড্ডি চিবাচ্ছে। হাড্ডি চিবানো হলে পোলাও মুখে নিচ্ছে। নিশাদ জিজ্ঞেস করল, খেতে কেমন লাগছে? নাওয়ান বাচ্চা ছিল হেসে বলল। মুজা মুজা। নিশাদ ছেলের ফুলো ফুলো নরম গালে চুমু দিল। খাওয়া শেষ করে মুখ ধুয়ে দিতে গিয়ে খেয়াল করলো নাওয়ানের ডান গাল লাল হয়ে আছে। এতক্ষণ খেয়াল করেনি সে। নিশাদ গালে হাত বুলিয়ে বলল। গালে কি হয়েছে আব্বা? নাওয়ানের হাতে তখনও হাড্ডি ধরা ছিল। সে সেটাই চিবোচ্ছিল। হঠাৎ মায়ের প্রশ্নে ঘাড় ঘুরিয়ে বলল, কিছু হয়নি। লাল কেন? নাওয়ান ফোকলা হেসে বলল, কোথায়? লাল নাই। তোমায় কেউ মেরেছে? না না। নিশাতে সন্দেহ হলো। মায়ের মন ছটফট তো করবেই। সে ছেলেকে কোলে নিয়ে প্লেট ধুয়ে রাখলো। তারপর নিজেদের রুমে ঢুকে বিছানায় শায়িত মারনের দিকে তাকিয়ে বলল, শুনুন, নাহওয়ানের গালে কেমন লাল লাল হয়ে ফুলে উঠেছে। মনে হচ্ছে কেউ ওকে মেরেছে। ওই লোকগুলো কি ওকে মেরেছিল? একটু দেখুন তো। মারন চোখ খুলে বলল। ফায়েজ বলেছে ওকে মেরেছে। নিশাত মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলল, বলল কেউ নাকি মারেনি, কিন্তু আপনি দেখুন, এটা মনে হচ্ছে আঙুলের ছাপ। কেমন ফুলে ফুলে আছে। মারওয়ান ওপাশ ফিরে বলল, ফায়েজকে মারলে এসে বলে দেয়। আজ অস্বীকার করছে, তার মানে মারেনি, হয়তোবা মশার কামড়। নিশাত কেন যেন মানতে চাইল না। মায়ের মন ছটফট করছে। এগিয়ে এসে বলল, মশার কামড় এমন হয় না। আমার মন বলছে ওকে মেরেছে। বাচ্চা মানুষ বুঝতে পারেনি। একটু দেখুন আপনি। মারওয়ান নাওয়ানের দিকে চেয়ে বলল। তোকে মেরেছে কেউ? নাওয়ান ফিচফিচ করে হেসে বলল। না। নিশাত কঠোর গলায় বলল। তাহলে গাল লাল হয়ে আছে কেন? কি লুকাচ্ছিস তোরা বাপ ছেলে? মারওয়ান কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলল। এখন না মারলো কি বলবি মেরেছে? ফায়েজ কোনোদিন মিথ্যে বলে না। নিশাত মুখ গম্ভীর করে ফেলল। সে জানে নাওয়ান মিথ্যা বলবে না, তবে আজ কেন যেন মনে হচ্ছে মিথ্যা বলছে। সে কথা না বাড়িয়ে মুখ ভার করে স্যাবলো লাগিয়ে দিল ছেলের গালে। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিয়ে বলল, খাবেন চলুন। মারওয়ান নাকচ করে বলল। খিদে নেই। নিশাত অবাক হয়ে মারনের দিকে তাকিয়ে বলল, পোলাও রেঁধেছিলাম। তো এমন ভাবে তো বললো যে এর বিপরীতে কিছু বলতেও পারল না। নিশাত এত ঠান্ডা ও গম্ভীর কেন আজ? একটু বেশি নীরব হয়ে আছে মনে হচ্ছে। সে সব কিছু গুছিয়ে রেখে এলো, নিজেও খেলো না। একা একাই খেতে ভালো লাগে না। নাওয়ানের সঙ্গে 2 লোকমা খেয়েছিল, এতেই চলবে। অজু করে এসে যে কয়েক তো নামাজ কাজা হয়েছে সেগুলো আদায় করলো।
এশার নামাজ শেষে শুকরানা নামাজ পড়ল। নওহানকে আবারও তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলো। এরপর বাতি নিভিয়ে ছেলেকে কোলের মধ্যে আঁকড়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নিশাতের ঘুম ভেঙে গেল। তার গাল ভেজা ভেজা অনুভূত হলো। অবাক হলো বেশ, আশ্চর্য, গাল ভেজা কেন? সে উঠে বসে ছেলের গায়ে কাঁথা টান দিতেই উপাস ফাঁকা দেখলো। একটু অবাকই হলো, লোকটা এত রাতে কোথায় গিয়েছে? বিড়ি টানতে। সে চুলগুলো খোপা করে বারান্দায় গেল, কাউকে দেখলো না। পুরো ঘর অন্ধকার। পাশের মুখে দেখলো টর্চের আলোতে মারওয়ান মনোযোগ দিয়ে কিছু লিখছে। অফিসের কিছু নাকি? নিশাত পা টিপে টিপে এগিয়ে যেতে এই লেখা থামিয়ে দিল। ডায়েরির মতো কিছু হবে। এটা তো আগে দেখেনি। লোকটার ডায়েরি লেখার অভ্যাস আছে নাকি? কই, কখনো তো দেখেনি। সে উকি দিয়ে দেখতে গেলে তৎক্ষণ ডায়েরি বন্ধ করে দিল। নিশাত অবাক হয়ে গেল। সে এসেছে বুঝতে পেরে গেছে নাকি? বুঝলো, লুকালো কেন? এমন গোপনীয় কি আছে যে তার কাছ থেকে লুকাতে হবে? ওয়েজ গ্রামে একটা চিঠি পেয়েছিল সে। ওই চিঠিটা কে দিয়েছিল এই সদুত্তর এখনো পায়নি সে। তার ভাবনার মাঝে মারওয়ানের কণ্ঠ শোনা গেল। এত রাতে এখানে কে? নিশাতের রাগ লাগলো হঠাৎ করে। এখানে কি মানে? তারা কঞ্চে বলল। আপনি? মারওয়ান সামনে ফিরেই ছিল। নিশাতের উত্তর শুনে ঘাড় ফিরিয়ে বলল, আমার সাথে তোমার কি? আপনার সাথেই তো সব কিছু। লুকোচুরি বাদ দিন। কি করেছিলেন এতক্ষণ? কার জন্য ডায়েরি লিখছিলেন? মারওয়ান বিরক্ত গলায় বলল। মাথা মোটা মেয়ে ছেলে। নিশাত চোখ রাঙিয়ে বলল, খবরদার মাথা মোটা বলবেন না। আপনি অস্বীকার করতে পারবেন আপনার সাথে, আমার সাথে লুকোচুরি করেন না আপনি? কথা লুকান না আপনি? তো নিশাত খেপে গিয়ে বলল, তো আবার কি? চিঠি আদান প্রদান কার সাথে চলছে দ্রুত বলুন, নয়তো আপনার খবর আছে। কি খবর করবে? সেটা করলেই বুঝবেন। মারওয়ান কৌতুক স্বরে বলল। আচ্ছা করো, আমি দেখি। নিশাত ফুঁসে উঠে বলল, কথা ঘোরাবেন না। সেই দিনও ৯-৬ করেছিলেন। সাফ সাফ বলুন, ওই চিঠি কে দিয়েছিল? আজকে আবার কার জন্য লুকিয়ে লুকিয়ে ডায়েরি লিখছিলেন আপনি? মারওয়ান হাঁটুর উপরে বালিশ তুলে বলল। তোমার সতীনের জন্য। নিশাত অবাক হয়ে মারনের দিকে চাইলো। সে জানে মারণ মিথ্যে বলছে, তবু বুকটায় কি যেন বিঁধল। চোখ ফুরিয়ে জল বেরোতে চাইলো। মারণ নিশাতকে চুপ হয়ে যেতে দেখে হাতের টর্চ লাইট মুখ বরাবর ধরলো। দেখলো কেমন নির্জীবের মতো শক্ত হয়ে চৈচম্বর আঁকিতে তার দিকে চেয়ে আছে। হঠাৎ গায়ের উপর কিছু হামলে পড়তে সে স্তব্ধ হয়ে গেল। কামড়ে টামড়ে গলা হাত একেবারে ছিলে ফেলেছে নিশাত। এখন স্যাবলন লাগিয়ে দিচ্ছে এক মনে। স্যাবলন লাগাতে কামড় দেওয়ার স্থানে ভীষণ জ্বালা পোড়া করলো। মারওয়ান রাগান্বিত গলায় বলল, কামড় দিয়ে স্যাফলন লাগানোর কি মানে? আমার শরীরটা তো কামড়ের ফ্যাক্টরি। জুতা মেরে গরুদানের আর কি দরকার? নিশাত মুখ নামিয়ে বলল, সরি, রাগের মাথায় বুঝতে পারিনি এতটা জখম হবে। মারওয়ান ফ্রিকুচকে জ্বলন সহ্য করে বলল, হ্যাঁ, তুমি তো নাদান, কিছুই বলছো না। নিশাত মন খারাপ করে বলল, আপনি রাগিয়েছেন কেন? তুমি রেখেছো কেন? আবারও রাগাচ্ছেন? তোমার সাথে দেখি কথা বলে যাবে না? চিঠিটার কথা বলে দিলেই তো হয়। মারওয়ান বিরক্তি চেপে বলল। ওটা একটা কমার ছিল, সাংকেতিক চিঠি। নিশাত খানিকটা উত্তেজিত হয়ে বলল, মিথ্যে বলবেন না। সাংকেতিক চিঠি এমন প্রেমময় হয় না। গোয়েন্দা বলেই ভুলভাল কিছু বোঝাবেন না। আমি আপনার মতো বুদ্ধিমান না হলেও একেবারে বলদও না। আমার জাদ রান্না করে এনেছে। সিনেমা হলে সিনেমা দেখবে, আরও কি কি যেন ছিল। মারওয়ান ফ্রিকুচকে বলল। তুমি কয়টা সাংকেতিক চিঠি পড়েছো? একটাও না। রুক্ষ গলায় বলল, তাহলে মাথা মুঠে পরিচয় দেবে না? ওটা আমার চাচু পাঠিয়েছিলেন, তিনি আমায় জাত ডাকতেন। নিশাত অবাক হয়ে বলল, আপনার ছোট চাচা চিরকুমার যে, তিনি তো বিদেশে থাকেন। উনি আপনাকে সাংকেতিক চিঠি পাঠাবেন কেন? কারণ তিনি হচ্ছেন গোয়েন্দা। নিশাত এতই অবাক হয়েছে যে কথা বলতে ভুলে গেছে। কোনো রকম বলল, গোয়েন্দা? আপনার পুরো পরিবারই কি গোয়েন্দা? না, শুধু চাচু আর আমি এই পেশায় যুক্ত। নিশাত হতাশ গলায় বলল, তাহলে উনিই আপনার মাথায় এসব ঢুকিয়েছেন? দেশে এসেছেন কবে? মারওয়ান কপালে ভাঁজ ফেলে বলল, দেশে আসবে আবার কি? সে তো দেশে ছিল। বিদেশে কিছু বছর ছিলেন সাইবার ইন্টেলিজেন্স এবং
সাইবার ইন্টেলিজেন্স এবং কাউন্টার টেরোরিজম এই দুটো কোর্স করতে ইউএসএ গিয়েছিলেন। 2 বছর সেখানে ছিলেন। বর্তমানে তিনি আমার সাথে একই ডিপার্টমেন্টে কর্মরত। নিশাত দীর্ঘশ্বাস ফেলে বলল। আচ্ছা, তিনি বিয়ে করেননি কেন? মারওয়ান খাটের সঙ্গে হেলান দিয়ে বলল। চাচু বিয়ে বিরোধী, বউ বাচ্চা এসব তার কাছে প্যারা লাগে। নিশাত ফট করে বলল। আপনি নিশ্চয়ই তার স্বভাব পেয়েছেন। মারওয়ান বিরক্তি নিয়ে বলল। ঠিক বলেছ, প্যারা লাগে দেখেই ডাং ডাং করে বিয়ে করতে গিয়েছিলাম। নিশাত মুখ ঘুরিয়ে বলল। সরি, সেটা তো শ্বশুর আব্বার জন্য করেছেন। বাচ্চা প্যারা না লাগলেও বউকে ঠিকই প্যারা লাগে। মারওয়ান অসম্ভব বিরক্ত হয়ে বলল। প্যারা লাগে না এটা বোঝাতে কি কোলে তুলে নাচতে হবে? নিশাত মুখ গম্ভীর করে বলল। কথার কি বাহার? নাচতে হবে কেন? ভালো ব্যবহার করলেই হয়। মারওয়ান রকমগুলোর দিকে চেয়ে জ্বলে উঠে বলল। জায়গায় বেচাকে কামড় খেয়ে যে তোমাকে মার দেয় না, এটাই তো সবচেয়ে ভালো ব্যবহার। অন্য কাউকে এরকম একটা বিষাক্ত কামড় দিয়ে দেখো না, ছিঁড়ে চ্যাপ্টে করে রেখে যাবে। নিশাত বুকে হাত গুজে পড়ল। অন্য কেউ নিশ্চয়ই আপনার মতো এত ঘাটতারা হবে না। আপনি তেরা দেখেই চামড়া বেশি শক্ত, তাই তেমন কিছু হয় না। আর কামড় না দিলে গড় গড় করে সব কথা বলতেন আপনি। তাই যেমন মাচা তেমনই নাচা। জিনান কয়েকটি কাগজ একত্রিত করে ল্যাপটপে খেসানো টাইপ করছিল। হুট করে ইরা এসে আতঙ্কিত গলায় বলল। এই শুনছো, উমায়ের বাবাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। জিনান কিবোর্ডে হাত চালাতে চালাতে উত্তর দিল। ইরা কপাল কুঁচকে বলল। আবার কেমন উত্তর? কি বলেছি শোনোনি? আমার এত খারাপ লাগছে। উমায়ের আঙ্কেল কত ভালো মানুষ, অথচ তাকে বিনা দোষে গ্রেপ্তার করেছে আইনের ফালতু লোকগুলো। জিনান এক ভ্রু কুঁচকে বলল। জিনান এক ভ্রু তুলে বলল। বিনা দোষে গ্রেপ্তার করেছে তোকে কে বলল? ইরা মুখ ছামটে বলল। কে বলবে আবার? বাবা বলেছে। আঙ্কেল বাবার কাছের বন্ধু মানুষ, সেজন্য আপসেট হয়ে আছেন, চিন্তাও করছেন বেশ। শোনো না, তুমি একটু দেখো কিছু করতে পারো কিনা। জিনান ইরার কথায় পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করে চলেছে। ইরা জিনানের গা ঘেঁষে বসে বলল। কি বলেছি শোনোনি? না। এমন করছো কেন? বাবার কথা শুনবে না? তিনি না তোমার শ্রদ্ধেয় মামা হন? জিনান বিরক্তি নিয়ে বলল। সেটাই সবথেকে বড় প্রশ্ন। আমার মামা হয়ে তার বদনামির সীমা পরিসীমা নেই কেন? তার মতো একজন বিচক্ষণ মানুষের বন্ধু কি করে এমন ব্যক্তি হয়, সেটাই তো বড় আশ্চর্যের। ইরা হতভম্ব হয়ে বলল। কি বলছো এসব? এই কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, কাজ করতে দাও। ইরা রাগে কথা বলতে ভুলে গেল। সবসময় তাকে ইনসাল্ট করে কথা বলার স্বভাব হয়ে গেছে। সে রাগের চেঁচিয়ে বলল। সমস্যা কি? সব সময় এভাবে কথা বলো কেন? আমি কি তোমার অপরিচিত কেউ? রাস্তার মানুষের সাথেও তো মানুষ একটু সুন্দর করে কথা বলে, আর তুমি কেমন বিহেভ করো আমার সাথে। কথা বলতে না চাইলে মানা করে দিবে, কিন্তু কথার টোন এমন হবে কেন সব সময়? বাবা তোমার মতো মানুষকে আমার যোগ্য ভাবলেন কি করে, সেটাই বড় আশ্চর্যের। প্রত্যেকটা কথা কাট কাট করে বলবে। আমার সাথে এভাবে কথা আর কখনো বলবে না বলে দিচ্ছে। তার বাসায় এসেছি দেখে কথার ঝাঁজ দেখাচ্ছে, অসহ্য। বলে চোখের পানি মুছতে মুছতে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। জিনান হতভম্ব হয়ে বসে রইল। একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল দেখে, একটু কড়া গলায় কথা বলেছে দেখে এতগুলো কথা শুনিয়ে গেল। তাও রাগ উঠে গেল। মেয়েটার বেশি স্পর্ধা হয়েছে। মেয়েটা থেকে এত বড় হওয়া সত্ত্বেও কিভাবে হুমকি দামকি দিয়ে কথা বলে গেল। ছোট থেকে জ্বালিয়ে যাচ্ছে, পুরো তার ছিঁড়া মহিলা। হাতের কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেল। এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। ইরার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। রুম থেকে বেরিয়ে পাশের রুমে তাকে দেখলো দরজা আটকানো। নিশ্চয়ই গাল ফুলিয়ে রেখেছে। সে একটা লম্বা শ্বাস ফেলে রান্নাঘরে যেয়ে পাতিলে ঢাকনা উঠে দেখলো বিরিয়ানি রান্না করা। কালারটাও বেশ লাল দেখাচ্ছে। বিরিয়ানি একটু কমেনি, যেমন রেঁধেছে তেমনই আছে, অর্থাৎ ইরাও খায়নি। মেয়েটা এত অভিমানী। উফ! সে প্লেটে বিরিয়ানি বেড়ে ইরার দরজায় অনবরত টোকা দিতে লাগলো। ওপাশ থেকে ইরার কোনো সারা শব্দ পাওয়া গেল না। প্রায় 5 মিনিট ধাক্কেও যখন লাভ হলো না, তখন জিনান বলল। 2 সেকেন্ডের মধ্যে দরজা না খুললে দরজা ভেঙে ফেলবো কিন্তু ইরা। সব সময় জিদ দেখাবে না। ইরা তবু উত্তর দিল না। জিনান বাঁকা হেসে বলল। তোমার বাবাকে তাহলে চলে যেতে বলি, মেয়েকে নিতে এসেছিলেন তিনি। ইরা কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দেখলো জিনান বিরিয়ানি হাতে দাঁড়িয়ে আছে।
জিনানের চালাকি বুঝতে পেরে সে ঝটপট দরজা আটকাতে নিলে জিনান পা দিয়ে আটকে দিল। ইরা পা দাপিয়ে ছিলিয়ে বলল। দরজা ছাড়ো। জিনান শয়তানি হাসি দিয়ে শক্তি দিয়ে পুরো দরজায় খুলে রুমের ভিতর ঢুকল। টেবিলে প্লেট রেখে ইরাকে ধরতে নিলে ইরা ফুরুত করে দৌড়ে বেরিয়ে গেল। জিনানও পিছু পিছু ছুটতে ছুটতে বলল। দাঁড়াও, আজকে তোমার খবর আছে। দরজা আটকে মৌনব্রত পালন করা হচ্ছিল। সব সময় জিদ দেখানো, তাই না? আজকে মাইট দিয়ে তেরামি ছোটাবো। আগে তো মামার মেয়ে দেখে হুটহাট মারতে পারতাম না, এখন বউ হয়েছ, ইচ্ছে মতো পিটিয়ে সোজা করে ফেলবো। কত বড় সাহস! দুপুরে আমাকে যা ইচ্ছে তাই বলে গেছো, ভেবেছো কিছু বলবো না? আজকে তোমাকে শিক্ষা দিয়েই ছাড়বো। এতটুকু মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আবার বিরিয়ানিতে রাগ দেখিয়ে ঝাল দেয়, তাই না? সব তোমাকে খাওয়াবো। ইরা সোফার ওপাশে আর জিনান এপাশে। ইরা মুখ ভেঙে বলল। বেশ করেছি, আরও খাওয়াবো। সব সময় আমাকে ধমকাবে কেন? জিনান চোখ বড় বড় করে বলল। কি বললে? দাঁড়াও, আজকে তোমার খবর আছে। বলেই দ্রুত বেগে ছুটে এসে ইরাকে পেছন থেকে চাপড়ে ধরল। ইরা ছটফটিয়ে জিনানের হাত থেকে ছাড়া পেতে চাইল। ছলছল চোখে চেয়ে বলল। আর করব না, সরি। তুমি বকেছো তাই এমন করেছি। মারবে না প্লিজ। আমি না তোমার ছোট? বাচ্চাদের গায়ে হাত দিলে পাপ হয়। জিনান ইরাকে ধরে রেখে আশ্চর্যজনিত গলায় বলল। তুমি বাচ্চা? বাচ্চা না হই, তোমার থেকে তো ছোট। ছোটদের মারলে আল্লাহ পাপ দিবে। আর বড়দের সাথে তর্ক করলে, বেয়াদবি করলে আল্লাহ পাপ দেবে না? না, ছোটরা তো অবুঝ। ওরা ভুল করবে না তো আধবুড়োরা করবে? কি বললে? কই কিছু বলিনি তো। আর বিরিয়ানিগুলো খাবে কে? ইরা মুখ নামিয়ে নিল। চোখ ফুরে পানি বেরিয়েলো। জিনান ইরার দিকে চেয়ে বলল। কাঁদছো কেন? তোমাকে মেরেছি? ইরা নাক টেনে বলল। কত কষ্ট করে বিরিয়ানি রেখেছিলাম, তোমার জন্য সব নষ্ট হলো। আমি কি করেছি? করেছো তো তুমি। ইরা জিনানের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল। বলল। ওসিলা তো তুমি। আমাকে রাগিয়েছো কেন? ব্যাককেল মেয়ে। আমাকে বেকল বলবে না, সব দোষ তোমার। জিনান বিরক্তি নিয়ে বলল। ইরা গাল দুটো ফুলিয়ে বলল। জিনান আর কথা বাড়ল না। খিদায় পেট চুচো করছে। গত রাতে পাউরুটি এনেছিল, সেটার সন্ধানে রান্নাঘরে গেল। ইরাও নাক টেনে টেনে পিছু পিছু এলো। জিনান পাউরুটির প্যাকেট থেকে রুটি একটা বের করতে দেখলো প্রত্যেকটা রুটি কামড়ে কামড়ে রেখে দেয়া। সে হতভম্ব হয়ে ইরার দিকে চেয়ে বলল। ইঁদুরের বাচ্চা। ইরা ততক্ষণে ফোদর। মারওয়ান ছেলেকে শার্ট প্যান্ট পরিয়ে ইন করিয়ে দিল। হাতে পড়লো ছোট্ট ঘড়ি। মাথা আছড়ে চুল আছড়ে ফিটফাট বাবু সাহেব বানিয়ে দিল। নামান ফিচফিচ করে হেসে বলল। শার্ট পিচ্ছি, প্যান্ট পিচ্ছি। তারপর হাতে ঘড়ি দেখিয়ে বলল। তারপর গুলি পিছি। মারওয়ান মুখ টান টান করে বলল। এবার শুয়ে গড়াগড়ি করো। নাহান লাফাতে লাফাতে বলল। না, গুইয়ে যাব। তোকে নেবে কে, পটলের বাচ্চা? নাহান ঘাড় কাত করে মায়াবী চোখে চেয়ে বলল। তুমি? মারওয়ান সিরিয়াস ভঙ্গিতে বলল। নিতে পারি, এক শর্তে। তোর মাকে একটা কামড় দিতে হবে, পারবি? নাহান অবুঝ গলায় বলল। পারবো। যা তাহলে, জোরে দিবি, গো ফাস্ট। নাহান গুলুমুলু শরীরটা নিয়ে রুম থেকে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল। মারণ ভাকা হাসলো। এখনো গলা হাতের বাজু কামড়ের তীব্র দংশনে জ্বলছে। আজকে টের পাবে কত ধানে কত চাল। একটু পর নিশাতের গলার আওয়াজ শোনা গেল। মারওয়ান কিচ্ছু জানে না এমন ভঙ্গিতে তৈরি হচ্ছে। নাহান দৌড়ে এসে মারণে পা জড়িয়ে ধরল। নিশাত পিছু পিছু চেঁচাতে চেঁচাতে এসে বলল। এই কামড় দিলি কেন? নাওয়ান ততক্ষণে বাবার পায়ে মুখ লুকিয়েছে। মারওয়ান অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে বলল। তোমার স্বভাব পেয়েছে। আমার স্বভাব মানে? আমি কি হুটহাট কামড় দিই নাকি? এই এদিকে আসো। কেন কামড় দিলে বলো? মায়ের ধমকেও চোখ রাঙানোতে নাওয়ান ছলছল চোখে বলল। বাবা বলেছে। মারণ তাড়াহুড়ো করে বলল। আমি কখন বলেছি ডাম্বলের বাচ্চা? নিশাত গুরুগম্ভীর গলায় বলল। নাহওয়ান কখনো মিথ্যে বলে না। মারণ মুখ লোটকে বলল। হ্যাঁ, শুধু আমিই বলি। নিশাত পিছিয়ে বলল। এত ফিটফাট হয়ে যাচ্ছেন কোথায় দুজন? মারণ উল্টো ঘুরে চুলে চিরুনি চালাচ্ছে। নিশাতের প্রশ্ন শুনে তারা কঞ্চে বলল। বিয়ে করতে।
নিশাত হাত মুছে এগিয়ে এসে বলল। বাপ বেটা দুজনই? হ্যাঁ। মারুয়ান নাওহানের দিকে ইশারা করে বলল। কিরে, বিয়ে করতে চাচ্ছিস? নাওহান না বুঝেই লাফিয়ে বলে উঠল। যাচ্ছি, মুজা মুজা। নিশাতের হাসি পেল, তবে হাসলো না, মুখ গম্ভীর করে বলল। মনে হচ্ছে পাত্রী রেডি। হুম। কে সেই দুর্ভাগ্যবতী? মারুয়ান নির্লিপ্ত গলায় বলল। দুর্ভাগ্যবতী হবে কেন, বলো সৌভাগ্যবতী। কামরবতী থেকে সৌভাগ্যবতীর কাছে যাব। নিশাত মুখ টিপে মারুয়ানের গম্ভীর মুখশ্রীর দিকে চেয়ে রইল, বুকে হাত গুজে বলল। ভালো ভালো, তার ছেলের পার্টি ঠিক করেছেন? মারুয়ানের কোকড়া চুলগুলো কোনো রকম আঁচড়াতে আঁচড়াতে বলল। কথা বলো না তো, কাছে ডিস্টার্ব হচ্ছে, বালের চুল। নিশাত এগিয়ে এসে বলল। মাথাটা নিচু করুন। কেন? আগে করুন। মারুয়ান মাথা নিচু করতে নিশাত মারুয়ানের হাত থেকে ছো মেরে চিরুনি নিয়ে এক হাত দিয়ে শক্ত করে চোয়াল চেপে ধরে মাথা আঁচড়াতে আঁচড়াতে বলল। চুলটা আজ রাতেও যার আলসেমি লাগে সে নাকি আবার বিয়ে করতে যাচ্ছে। কাল কামড় দিয়েছি বলে ছেলেকে দিয়ে প্রতিশোধ নিলেন। ব্যাপারটা ভালোই। মাথা নুইয়ে রাখা মারুয়ানের ঘাড় ব্যথায় করতে লাগলো। নিশাতের দিকে চেয়ে বলল। এখন শক্ত করে চোয়াল চেপে সেটা স্বাদ মেটাচ্ছ নাকি? এটা কিন্তু বেইনসাফি। তুমি আমাকে রীতিমতো টর্চার করছো লিলিপুট। নিশাত চুলের জট ছাড়াতে ছাড়াতে বলল। কথা বলবেন না, বেশি কথা বলে এরপর হাড় চেপে ধরবো। মারুয়ান মুখ কুচকে রেখে সব সহ্য করলো। নাওহান এখনো তার পায়ে মুখ লুকিয়ে আছে। নিশাত বহু কসরত করে কোকড়ানো চুলের জট ছাড়ালো, চিরুনি রেখে বলল। মাথা এমন কাকের বাসার মতো করে রেখেছেন কেন? কতদিন হয় চুল আঁচড়ান না? যে কেউ পাগল ভেবে মারা শুরু করবে তো। আপনার অফিসের লোকজন কিছু বলে না? এতদিন না হয় কাজ কাম ছিল না তাই ভবঘুরের মতো ঘুরেছেন। এখন তো কাজের দায়িত্ব কাঁধে পড়েছে, তবু এমন ছন্নছাড়া ভাব কেন? সপ্তাহে 3 দিন অন্তর চুলে শ্যাম্পু দিয়ে চুলগুলো সিল্কি রাখবেন, এতে ময়লা পরিষ্কার হয় আর জট বাঁধবে না। দেখবেন মাথাটাও রিফ্রেশ লাগছে। এমন মাসে একবার চিরুনি আর বছরে একবার শ্যাম্পু করলে চুলে তো জট পড়বেই। লুক লাইক পাখির বাসা। মারুয়ান এক ভ্রু উছিয়ে বলল। তুমি আমাকে উপদেশ দিচ্ছ নাকি অপমান করছো? ইদানিং বড্ড বার বেড়েছে দেখছি তোমার। নিশাত বলল। ইদানিং স্বামী মহাশয় কামাই করা শুরু করেছেন তো তাই বড্ড বার বেড়েছে, বুঝলেন মিস্টার ভবগুড়ে? স্বামী কামাই করলে স্ত্রীর পাওয়ার বাড়ে। আজকে বাপ বেটাকে একা যেতে দেব না, আমিও যাব। এতদিন আমার টাকা খসিয়েছেন, আজ আপনারটা খসাবো। মারুয়ান মুখ আরো গম্ভীর করে বলল। তোমাকে কোলে নেবে কে? নিশাত 2 হাত বুকে গুজে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল। নেবেন না? কথাটা এত তীব্র ছিল যে মারুয়ানের মুখের উপর না করতেও পারল না, আবার সম্মতিও জানালো না। নিশাত এরপর ফিটফাট হাওয়া বাপ পুত্রকে বসিয়ে রেখে মুখ ধুয়ে বোরকা পরল, মুখে ক্রিম মাখলো আর ঠোঁটে লিপ গ্লস দিল। দীঘল চুলগুলো আঁচড়ালো বেশি সময় নিয়ে, তারপর খোপা করে হেয়ার ক্লিপ আটকালো। মারুয়ান বিরক্তি নিয়ে নিশাতের দিকে চেয়ে আছে। নিশাতের তৈরি হতে সময় লাগছে দেখে সে পড়েছে। পায়ের উপর পা তুলে নিশাতের কর্মকাণ্ড কপাল কুঁচকে দেখছে। নিশাতকে এখনো রেডি হতে দেখেই বলল। কত বলছে লাগবে রেডি হতে? নিশাত নিকাব পড়তে পড়তে বলল। এই তো হয়ে গেছে। সেটা তো ঘন্টা ধরে দেখছি। মেয়ে মানুষ সব কিছুতে ডিস্টার্ব। এক জায়গায় বের হব আর এদের রেডি হওয়া শেষ হয় না। এতক্ষণে ঘুরে টুরে চলে আসা যেত, অথচ এখন এই পর্যন্ত বেরই হতে পারলাম না। বিরক্তিকর, সব কিছুতে ডিস্টার্ব। নাওহান বাবার কথায় তার মিলিয়ে বলল। উফু, ডিস্টার্ব। নিশাত চোখ বড় বড় করে বলল। বাপের সাথে থাকতে থাকতে বাপ নেওয়াটা হচ্ছিস? হ্যাঁ, ডিস্টার্ব আবার কি? কত বড় বিচ্ছু বলে কিনা ডিস্টার্ব? তোদের মতো শার্ট প্যান্ট পরেই বেরিয়ে যেতে পারলে তো ভালোই হতো। মেয়েদের কত ঢেকে ঢুকে বেরোতে হয় জানিস? আসিস আর মায়ের কাছে। মারুয়ান ছেলেকে কোলের মধ্যে টেনে খানি খানি বলল। বল, বেশি বেশি আসবো। নাওহান ফিচফিচ করে হেসে বলল। বেশি বেশি আজব। নিশাত আলমারি থেকে হ্যান্ড ব্যাগ বের করতে করতে বলল। আসিস, মাইর দেবো নে। এরপর ঘরের জানালা বন্ধ করতে করতে বলল। শুয়ে আছেন কেন এখনো? উঠুন। আসছে মেয়ে মানুষ মানে ডিস্টার্ব বলতে। ঘরের কয়টা কাজ করেন যে বুঝবেন? কত কাজ থাকে এই সংসারে। এক বিন্দু বসে থাকতে কখনো দেখেছেন আমায়? মারুয়ান ছেলেকে কোলে নিয়ে উঠে বসলো, চোখের সামনে ব্যস্ত ভঙ্গিতে অনর্গল কথা বলতে বলতে ছুটতে থাকা রমণীকে দেখলো।
যে 1 সেকেন্ডের জন্য বিশ্রাম নেয় না, পুরো ঘরটা সামলায়। একটা নিঃশ্বাস ফেলে নাওহানকে কোলে নিয়ে বেবি স্নিকার্স পরিয়ে দিল। সে নিজেই গত পরশু তাদের তিনজনের জন্য স্নিকার্স জুতা এনেছিল, নিজেও সেটা পরলো। দরজা খুলে বের হয়ে দাঁড়িয়ে রইল। নিশাত এখনও ঘরে, হয়তোবা কাজ করছে কোনো। আচ্ছা, তার মতো অগোছালো পুরুষের কপালে এমন সাংসারিক নারী জুটল কিভাবে? আল্লাহ এত ভালো নারীকে তার সাথে জোড়ালো কেন? নিশা তাড়াহুড়ো করে লেডিস স্নিকার্স পরে বের হলো। অতঃপর স্বামী, স্ত্রী ও তাদের সন্তান বেরিয়ে পড়লো তাদের গন্তব্যে। বিকেলের নরম আলোয় পিতা কোলের পুত্র আর কয়েক ইঞ্চি দূরে মাথা ব্যাগ নিয়ে হেঁটে চলেছে। শরতের বিকেলের কি চমৎকার মায়াময় দৃশ্য। রেস্টুরেন্টের পাশাপাশি বসে আছে মারওয়ান, নিশাত আর তাদের মুখোমুখি নাওহান কোলে নিয়ে বসে আছে ইনাবা। ইনাবার সাথে হুট করে দেখা হয়েছে, একেবারে অপ্রত্যাশিত সাক্ষাৎ যাকে বলে। সে শপিংয়ে বেরিয়েছিল, প্রতিমধ্যে মারওয়ানকে দেখতে পেতেই এগিয়ে এসেছে। তারপর মারওয়ানই নিজ থেকে খাবার অফার করলো। সেও নাওহানের সাথে আরেকটু থাকার লোভ সামলাতে পারল না। আবার এই প্রথম সাইফার স্যারের ওয়াইফকে দেখতে পেল। এই মহিষী নারীকে দেখার তীব্র ইচ্ছে ছিল তার বহুদিনের। আজকে এই দেখা হয়েই গেল। যদিও মুখশ্রী দেখতে পায়নি, তবু কথাবার্তা হয়েছে। ইনাবার কেন যেন বেশ হাসি পেল। সে ভেবেছিল স্যারের ওয়াইফ স্যারের মতোই লম্বা, কিন্তু এখানে তো পুরো ভিন্ন। ম্যাডামের মতো খাটো একজনের কথায় সাইফার স্যারের মতো তাগড়া, ইন্টেলিজেন্ট, দক্ষ ফাইটার উঠে বসে। ব্যাপারটা ভাবলে তো কেমন চমৎকার আবহ তৈরি হয়। খাবার চলে আসায় নিশাত ইনাবাকে উদ্দেশ্য করে বলল, আপনি ওকে আমার কোলে দিন। ইনাবাও নাওহানকে শক্ত করে বুকে চেপে বলল, না না, ও থাকুক আমার কাছে। আর প্লিজ আমাকে আপনি বলবেন না, আমি আপনার ছোট হব ম্যাম। নিশাত টেবিলে 2 হাত রেখে বলল, তা আমি আপনার কেমন টিচার যে ম্যাম ডাকছেন? স্যারের ওয়াইফ তো ম্যামই। সেটা আপনাদের কর্মক্ষেত্রে, আমাকে কেউ ম্যাম ডাকুক এটা আমার পছন্দ না। আপু নয়তো ভাবি, যে কোনো একটা ডাকো। ইনাবা মাথা নাড়িয়ে সায় দিল। মারওয়ানের দিকে খেয়াল নেই, সে খাওয়া ব্যস্ত। ইনাবা পাস্তা স্পুনে তুলে নাওহানের মুখে সামনে তুলে ধরল। নাওহান মুখ ঘুরিয়ে ডাকলো, বাবা। মারওয়ান চোখ তুলে গম্ভীর বদনে চাইলো। নাওহান হাত বাড়িয়ে দিতে ইনাবা বলল, একটু আমার কাছে থাকো, আমাকে ভুলে গেছো? নাওহান ঠোঁট উঁচে বলল, বলি নাই বাবার কাছে যাব। সবসময় তো বাবার কাছেই থাকো, আজকে না হয় আমার কাছে একটু থাকো। নাওহান মুসরামুসরি করতে করতে নেমে দাঁড়িয়ে বলল, এই না, বাবা খাইয়ে দিবে। মুজা মুজা হবে। ইনাবা নাওহানকে শক্ত করে ধরে তার মতো করে বলল, আমি খাইয়ে দিই, মোজা মোজা বেশি লাগবে। নাওহান চোখ ছলছল করে চেয়ে বলল, ইন্না পুচা পুচা লাগবে। ইনাবা এতটুকু গুলুমুলু বাচ্চার আদরের কথা শুনে হেসে উঠে নুয়ে গালে চুমু খেলো। নাওহান গাল ডলতে ডলতে ইনাবার উরুতে কামড়ি বসিয়ে দিল। ইনাবা ব্যথাসূচক আওয়াজ করলো। মারওয়ান বলল, ওকে ছেড়ে দাও। ইনাবা নাওহানকে 2 পা দিয়ে আটকে বলল, দুঃখিত স্যার, আপনার এই কথাটা আজকে পালন করতে পারলাম না। ওকে আজকে আমি বাসায় নিয়ে যাব। কামড় দিল কেন, জবাবদিহি চাই আমি। নাওহান ভয় পেয়ে কেঁদে উঠে বলল, বাবা মারছে, চিপা দিচ্ছে। ইনাবা মনে মনে হেসে মুখ গম্ভীর করে বলল, তোমাকে আজকে খেয়ে ফেলবো লাড্ডু সোনা। মা মারবে। ইনাবা নিশাতকে উদ্দেশ্য করে বলল, আপু আপনি আমাকে মারবেন? নিশাত মুখ টিপে না জানালো। নাওহান তা দেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা বেশি বেশি মারবে। ইনাবা মারওয়ানকেও একই প্রশ্ন করলো। স্যার আপনি আমাকে মারবেন? মারওয়ান খেতে খেতেই জবাব দিল। হ্যাঁ। ইনাবা থতমত খেলো। এমন উত্তর আশা করেনি সে। ভেবেছিল ফর্মালিটি করেও স্যার তার কথায় তাল দেবে, কিন্তু এ দেখি পুরো উল্টো হলো। মুখের উপর হ্যাঁ, কথার কোনো রাগঢাক নেই। এই জন্যই এই স্যারের সঙ্গে কথা বলতে গেলেই তার হাঁটু কাঁপে। কোনো কথার লাগাম নেই তার। সে মন খারাপ করে নাওহানকে ছেড়ে দিল। নাওহানও খুশি মনে বের হয়ে নিশাতের পা জড়িয়ে ধরল। নিশাত ইনাবার মন খারাপ বুঝতে পেরে বলল, আন্টি কষ্ট পেয়েছেন, এভাবে আন্টিকে কষ্ট দিতে হয় না আব্বা। নাওহান মাথা ঘুরিয়ে ইনাবার দিকে চাইলো, তারপর মায়ের দিকে মুখ ঘুরিয়ে বলল, কষ্ট পেয়েছে। নিশাত মাথা নাড়লো। নাওহান এগিয়ে এসে ইনাবার হাঁটুতে
গুলুমুলু হাত ধরে রেখে বলল, রাগ করছো? ইনাবা মাথা নাড়িয়ে সায় জানলো, অর্থাৎ রাগ করেছে। নাওয়ান ঠোঁট ফুলিয়ে বলল, রাগ করলে না, আমি কে চলে আসবো। ইনাবা কিছু বলল না। সে বিরস মুখে পাস্তা মুখে পড়ল। নাওয়ান ইনাবাকে কথা বলতে না দেখে বলল, আচ্ছা একটু খাবো, বেশি খাবো না। ইনাবা খুশি হয়ে নাওয়ানকে কোলে তুলে কয়েক চামচ খাইয়ে দিল। তারপর ঠেসে ঠেসে চুমু খেলো। নাওয়ান ঠোঁট ফুলিয়ে গাল ডলতে ডলতে খেলো। তারপর মায়ের দিকে চেয়ে বলল, উফ, শান্তি নেই কালি চুমায়। ইনাবা হেসে ফেল। সে পর্দা না করলো, হিজাব পরে। হিজাবে চিকেন চাপের ঝোল ভরিয়ে ফেললো নাওয়ান। ইনাবা কিছুই বলল না, উল্টো ঠান্ডা মাথায় টিস্যু দিয়ে মুছে ফেললো চেরি কাপড়ের হিজাবটি। নাওয়ানকে চুমু দিয়ে গোস্ত ছিঁড়ে মুখে দিল। নাওয়ান গাল ফুলিয়ে চিবাতে লাগলো। ইনাবা স্যুপ অন্থন সব অল্প অল্প করে বাচ্চাটার মুখে দিল। নাওয়ান মাথা নাড়িয়ে নাড়িয়ে খেলো। খাবারের বিল দিয়ে মারুন রেস্টুরেন্ট থেকে বের হয়ে ইনাবাকে রিস্কায় তুলে দিল। ইনাবা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নিশাত বলল, বাহ, সুন্দরী সুন্দরী কলিগ আছে দেখি আপনার। মারুন মুখ কুচকে বলল। ওই হাবের বোন। নিশাত অবাক হয়ে বলল, মানহার ননদ? হ্যাঁ। ও গোয়েন্দা সংস্থায় কাজ করে? হুম। আমাকে আগে কেন বলেননি? তাহলে মানহার ব্যাপারে খোঁজ নিতে পারতাম। এখন চলে যাওয়ার পর বলছেন? আর ও চেনে না আপনাকে? মারুন রাস্তার এপাশ থেকে ওপাশ দেখতে দেখতে বলল, চেনে। তাহলে স্যার ম্যাম এগুলো কি? মারুন নুয়ে নাওয়ানের হাত ধরে হাঁটতে হাঁটতে বলল। কেন, তুমি কি চাচ্ছিলে আমাকে ভাইয়া ডাকুক? নিশাতের মুখ কুচকে গেল। আসলেই ভাইয়ের একটা কেমন যেন লাগছে। এর যে স্যারই ঠিক আছে। এখনকার মেয়েরা তো আবার বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়। দেখা যাবে ভাইয়া থেকে সাইয়াই বানিয়ে ফেলবে, জানতেও পারবে না। যদিও মানহার ননদ এমন না, সে জানে, তবুও বলা তো যায় না কখন কি হয়। বিপদ অবসেশন তো আর বলে কই আসে না। তবুও নিশাতের মুখশ্রী কেন যেন চিন্তিত হয়ে উঠল। জিনান কল কেটে ডাইনিংয়ে আসতে দেখলো ইরা উল্টো ফিরে কি যেন করছে। সে তৎক্ষণাৎ এগিয়ে এসে পেছন থেকে উকি দিতেই দেখলো ইরা তার রেখে যাওয়া আইসক্রিমের মাঝ বরাবর কামড় দিয়ে আরামসে চিবুচ্ছে। জিনান হতভম্ব গলায় বলল, আশ্চর্য, ইরা তোমার সমস্যা কি? ইরা কেঁপে উঠে পিছু ঘুরে মুখটা ইনোসেন্ট করে বলল। কই, কোনো সমস্যা নেই তো। জিনান অর্ধ কামড়ানো আইসক্রিমটা উঁচু করে ধরে বলল, সমস্যা না থাকলে এগুলো কি? তোমার জন্য আনা সব আইসক্রিম খেয়েছো, এখন আবার আমার আইসক্রিমে ইঁদুরের মতো কামড়ে খেলে কেন? ইরা ছোট উল্টে বলল। স্বামীর খাবারে স্ত্রীর হক আছে তাই। জিনান কপালে আঙুল ঘষে বলল, তুমি আমাকে শান্তি কবে দেবে? প্রতিদিন সরি। জিনান এগিয়ে এসে রাগান্বিত গলায় বলল, তুমি আমার মানিব্যাগ থেকে টাকাও নাও। সেই দিন ঘড়ি কিনতে গিয়ে দেখি টাকা শর্ট। এসব হাতাহাতির স্বভাব কোথা থেকে পেয়েছো তুমি? আমার কাছে চাইলে আমি তোমাকে দেই না, আর তোমার কি টাকার অভাব? ইরা জিনানকে রেগে যেতে দেখে মুখ ফুলিয়ে বলল, স্বামীর পকেট হাতানো স্ত্রীর অধিকার। আচ্ছা, তা কোন আইনে এসব আজগুবি অধিকার আছে, নাম বলো। ইরাস লতে। জানতাম এরকম বকওয়াস আইনেই থাকবে। মারছো কেন? আমি কি বলেছি আমার কোনো দোষ নেই? আমি নির্দোষ। আবার ফাতরামি করছো? আও, কাতে কত লাগে। ঘাড় থেকে হাত সরাও। একটু আইসক্রিম খেয়েছি দেখে স্ত্রী নির্যাতন করছো তুমি? তোমার নামে মামলা হবে। মামলা তো তোমার নামে দেবো, ইঁদুরের বাচ্চা। ইরা মন খারাপ করে মুখ নামিয়ে নিল। জিনান ঘাড় ছেড়ে কুচকে বলল, কি হলো? ইরা কিচ্ছু বলল না, চুপচাপ হেঁটে রুমে চলে গেল। জিনান অর্ধ কামড়ানো আইসক্রিমটা ফ্রিজে রেখে রুমে এসে দেখলো ইরা চুপচাপ শুয়ে আছে। সে কিচ্ছু না বলে মানিব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। ইরা দরজা খোলার শব্দে বুঝলো জিনান বাইরে গেছে। সে প্রতিক্রিয়া না দেখে চুপচাপ পড়ে রইল। একটু পরে আবারও গেট খোলার শব্দে ইরা বুঝলো জিনান এসেছে। হঠাৎ পেছন থেকে জিনান বলল, এই ছোচা ইঁদুর। ইরা ঘাড় ফিরিয়ে চাইলো। জিনান এগিয়ে এসে বলল, নাও, যত ইচ্ছে কামড়াও, কেউ বাধা দিবে না। খবরদার
রাত বিরাতে কাশির কোনো শব্দ যেন আমার কানে না পৌঁছায়। পলিথিন ব্যাগ ভর্তি আইসক্রিম চকলেট দেখে ইরার চোখ চকচক করে উঠল। সে কিছু বলল না, তবুও মুখ ঘুরিয়ে অভিমানী গলায় বলল। তোমারটা কোনটা? জিনান কপাল ভাঁজ ফেলে বলল। আমারটা মানে? ইরা শুয়ে থেকেই মুখ গম্ভীর করে রেখে বলল। মানে তুমি কোনটা খাবে? আমারটা দিয়ে তোমার দরকার কি? ছ্যারামি করো তাই এনেছি, খেয়ে আমাকে উদ্ধার করো। তুমি যেটা খাবে আমিও সেটাই খাবো। না খেলে আমিও কোনোটা খাবো না, বাইরে ফেলে দিব। জিনান মুখ শক্ত করে আইসক্রিম চকলেট সব ফ্রিজে রেখে দিল। এমন তেদর মেয়ে কাশ্মীর কালেও দেখেনি সে। পাশের রুমে এসে ল্যাপটপ খুলে মনোযোগ দিল জিনান যেতে ইরা উঠে বসলো। খিটমিট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আইসক্রিম চকলেট বের করে পাটায় সেচতে লাগলো। জিনান শব্দ শুনে বেরিয়ে এসে এইসব দেখে হতভম্ব হয়ে গেল। এই মাথা পাগলি নারী যে আসলে এমন করবে এটা তো জানা ছিল না। জিনান কড়া গলায় বলল। কি করছো তুমি? ইরা প্রত্যুত্তর করলই না। জিনান ইরাকে চুপ থাকতে দেখে ভীষণ রেগে গেল। এগিয়ে এসে ঘাড় ধরে বলল। এই পাগলা ইঁদুর কি করছো? ছেড়তেছি। কেন? মন চেয়েছে। তোমার মনে সব উদ্ভট জিনিস কেন চায়? আমার মন তাই। ইরা। ইরা প্রত্যুত্তর না পেয়ে জিনান বিরক্ত হয়ে কিচেন থেকে প্রস্থান করল। জিনান বিকেলে সব কাজ শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিল। এখন সন্ধ্যা রাত। সে ঘুম থেকে উঠে মুখ ধৌত করে ডাইনিংয়ে আসতে দেখলো ইরা খুব মনোযোগের সহিত একটা কেক ডেকোরেট করছে। জিনান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করলো। ইরার মাথায় খোপার কাঠি দিয়ে বাঁধা, পরনে ঢিলেঢালা টপস আর ট্রাউজার, যেটা মাটিতে লটকে আছে। আশেপাশে কোথাও ধ্যান জ্ঞান নেই তার। ডেকোরেশনের শেষ হতেই কপালে ঘাম মুছলো, হাত ঝাড়লো, বোঝা যাচ্ছে পুরো হাত ব্যথা হয়ে গেছে। জিনান এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। ইরা তাকে দেখেও ইগনোর করলো। চেয়ার টেনে বসে ছুরি দিয়ে এক পিস কেটে প্লেটে নিল। চামচ দিয়ে কেটে কেটে মজা করে খেতে লাগলো। জিনান বলল। ইরা একা একাই খাচ্ছ? ইরা চোখ ঘুরিয়ে এমনভাবে চাইলো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য শুনে ফেলেছে। পরে মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে বলল। আমার মতো পাগলের সাথে ধোকা পাবো কোথায়? জিনান কথা না বাড়িয়ে এক টুকরো নিতে চাইলে ইরা সরিয়ে দিল। জিনান কপাল কুঁচকে বলল। এটা কি হলো? কেকে কামড় বসে ইরা চঞ্চকে আর মুটে বলল। সরিয়ে ফেলা হলো কারণ? কারণ আমার হাতে মুখে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বসবাস। আমার হাতের কিংবা মুখের খাবার খেলে তোমাকে সেসব সংক্রমণ করবে। এসব কে বলেছে? ইরা যেন হুট করে রেগে গেল। চেয়ার থেকে দাঁড়িয়ে জিনানের মুখোমুখি দাঁড়িয়ে বলল। কারো বলতে হবে কেন? আমি কি অবুঝ? বউয়ের মুখের খাবার খেতে যে পুরুষের লজ্জা আনইজি লাগে তাকে কি বলতে হবে? কি হলো আবার? আইসক্রিম চকলেট সব ফেলে দিয়ে এসেছি ময়লার ড্রামে। জিনান ইরার বাচ্চামি দেখে বেশ রাগলো। গম্ভীর গলায় বলল। ইরা তোমার কি মনে হয় না তুমি বেশি বেশি করো? টাকা কি গাছে ধরে? যখন যা ইচ্ছে তুমি করবে। পাগল তুমি? দিন দিন ছোট হচ্ছে নাকি বড়? মানুষ পড়াশোনা করে ম্যাচিওর হয় আর তুমি হও ইনম্যাচিওর। ইরা শান্ত গলায় বলল। আইসক্রিম চকলেট দিয়ে কেক বানিয়েছিলাম। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, সেজন্য ভেবেছিলাম প্রথম অ্যানিভার্সারি একটু স্পেশাল করতে, তাই নিজের হাতে ভিন্ন স্বাদের কেক বানিয়েছি। তোমাকে সারপ্রাইজ দিতে ফ্রিজে রেখেছি। ভেবেছি বিবাহবার্ষিকী উপলক্ষে আইসক্রিম চকলেট এনেছো, রাতে আরও সারপ্রাইজ দেবে ভেবেছি। দুঃখিত, টাকার হিসেব তো করিনি। তুমি ঠিকই বলেছ, আমি আসলে ইম্যাচিওর। কতটুকু বলে ইরা অর্ধ খাওয়া কেক প্লেটে রেখে হাত ধুয়ে রুমে চলে গেল। জিনান সেখানে স্থির দাঁড়িয়ে কপালে হাত ঘষতে লাগলো। সে একটু বেশি করে ফেলেছে। আজকে যে তাদের প্রথম বিবাহ বার্ষিকী সেটা ভুলে গিয়েছিল। এত কাজের প্রেশার থাকে, কোনো কিছু মনে রাখার সময় কই। ফ্রিজ খুলে দেখলো কেক রাখা, সম্ভবত দুটো বানিয়েছিল। একটা এখন কেটে সবাইকে দিতে চেয়েছিল, আর এটা স্পেশাল বোঝাই যাচ্ছে। উপরে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে লেখা জিহাম অবজো অ্যান্ড ইরা হাসান ফার্স্ট অ্যানিভার্সারি
তৎক্ষণাৎ রুমে এসে দেখলো ইরা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছে। জিনান জানে ইরা কাঁদছে। ছোট থেকে ওকে কেউ একটু রূঢ় ভাষায় কথা বললে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলতো। তারপর অনেকক্ষণ আদর করার পর কান্না থামতো। জিনান এগিয়ে এসে চট করে ব্ল্যাঙ্কেট ছড়াতেই দেখলো ইরা ফুপে ফুপে কাঁদছে, চোখ মুখ ফুলে একাকার হয়ে আছে। তাকে দেখতে পেতেই মুখ ঘুরিয়ে অপর পাশ ফিরল। জিনান পাশে বসে, তাকে ধরতে গেলে কারেন্টের শক লাগার মতন মনে হয়। এমনভাবে হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল যেন শক লেগেছে। জিনান ইরার গালে ঠোঁট চেপে ধরে রাখলো। ইরা সরিয়ে দিতে গেল। জিনান শক্ত করে চেপে চুমু দিয়ে বলল, থাক, কাঁদে না, আবারও চুমু লাগবে? নাওয়ানের জামা কাপড় খুলে বাথরুমে গিয়ে পানি ঢাললো মারওয়ান। নিশাত গেছে বাজারে। গায়ে পানি পড়তে বাচ্চাটা শিউরে উঠলো। কিছুক্ষণ পানি গায়ে ধাতস্থ হতেই লাফাতে লাগলো। মুখ দিয়ে বুদবুদ করে বলল, একটু গোসল করলি? মারওয়ান চোখ রাঙিয়ে পড়ল। লাফাচ্ছিস কেন পটলের বাচ্চা? নাওয়ান দাপাতে দাপাতে ফিক ফিক করে হেসে বলল, গোসল মজা মজা। আবারও? নাওহানকে গোসল করাতে গিয়ে মারওয়ানও ভিজে একাকার হয়ে গেছে। ওকে 2 মগ পানি ঢেলে বাথরুম থেকে বের করে দিল। মাথা মুছিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাক, আমি ঝট করে গায়ে পানি ঢেলে বেরোচ্ছি। নাওয়ান মাথা নাড়িয়ে সাহায্য জানালো। মারওয়ান 5 মিনিটের মাথায় গোসল করে বেরোলো। নাওয়ান খালি গায়ে খেলছে। দরজায় টোকার আওয়াজে মাথা মুছতে মুছতে গেট খুললো। নিশাত বাজারে গিয়ে দাঁড়ানো। নিশাত ঘরে ঢুকতেই নাওয়ান গুলুমুলু কাপড়বিহীন শরীরটা নিয়ে দৌড়ে এসে বলল, মা, গোসল করছি। নিশাত বাজার রেখে বলল, বাহ, তা এমন লিংটু কেন? জামা কই? নাওয়ান পিচপিচ করে হেসে বলল, জামা নাই, নাঙ্গা মুজা মুজা। মারওয়ান পেছন থেকে বলল, আবার বলে মোজা মোজা, শরম নাই? চলম ঘুমাই। মারওয়ান লুঙ্গিতে গিট্টু দিয়ে বলল। আরে বাহ, থাক, জাগাস না। নিশাত ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, যান জামা কাপড় পরে আসুন, লিংটু থাকা ভালো না। নাওয়ান চোখ ফুলিয়ে বলল। পুক্কি শুকাই। নিশাত নাক কুচকে বলল। তোমাকে এইসব কে শিখিয়েছে? নাওয়ান পিচ করে হেসে বলল। বাবা। নিশাত মারনের দিকে কড়া চোখে তাকাতেই মারন হাই তুলে বলল, আশ্চর্য, এভাবে তাকানো মানে কি? গুরুত্বপূর্ণ একটা জিনিস ঢুকাচ্ছে, বাধা দিচ্ছ কেন? নিশাত কোমরে হাত রেখে দৃঢ় গলায় বলল, বাচ্চাদের এতে শরম ভেঙে যায়। এটুকু আন্ডার আবার কিসের শরম? তার উপর ব্যাটা ছাও, ল্যাংটা হেঁটে যাবে, হু কেয়ার্স? নিশাত বুঝলো এখানে কথা বলা মানে বেকার খাটুনি। তাই কথা না বাড়িয়ে ছেলেকে নিয়ে কোলে করে নিয়ে রুমে আসলো। নাওয়ানকে পাতলা স্যান্ডু গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে দিল। নাওয়ান গেঞ্জি উঠিয়ে বলল, জামা মুজা না, নাঙ্গা বেশি মুজা। নিশাত বোরকা খুলে বলল, হ্যাঁ, নাঙ্গা তো মজা হবেই। বাপের স্বভাব পেয়েছেন না? মারওয়ান পেছন থেকে হতবাক গলায় বলল। আশ্চর্য, আমি আবার কবে নাঙ্গা ছিলাম? নিশাত রুম থেকে বেরোনোর সময় মারওয়ানকে সরিয়ে বলল, ছোটবেলায় ছিলেন কি না কে জানে, না হলে এইসব উদ্ভট কথা মাথায় আসে কি করে? কেমন কথা, লিংটু হয়ে ঘুরে মানে যাবে, হেঁটে যাবে, হু কেয়ার্স? আমার বাচ্চাটা শরম ভাঙিয়ে ফেলছে, বদলোক কোথাকার। মারওয়ান নিশাতের পিছু পিছু রান্নাঘরে এসে গভীর গলায় বলল, তুমি আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে পারো না লিলিপুট। আমি কোনো কালই উদম থাকতাম না, এমনকি মায়ের পেট থেকে বেরিয়েছে জামা কাপড় পরে। নিশাত ঘুরে বলল, তা সেখানে আপনাকে জামা কাপড় পরিয়েছে কে? আরে এটা তো কথার কথা। নিশাত বলল, বাজে কথা বন্ধ করবেন আপনি। আমি রান্না করব, বেরোন আপনি এখান থেকে। দরজা কড়া কাঁথা শব্দে মারওয়ান এসে দরজা খুলল। অপর পাশের ব্যক্তিটি বলল, হ্যালো ইয়াং ম্যান, মে আই কামিং? নো, ওয়াই আর ইউ লেট ওল্ড ম্যান? ব্যক্তিটি মারওয়ানকে বুকে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে করে এসেছি রে, গাড়িতে জিনিসপত্র আছে, হেল্প লাগবে, আমার সঙ্গে আয়। কথাটা বলেই মেজবা আহমেদ ওরফে মারফ জেন নিচে নামতে লাগলেন। মারওয়ান চাচার পিছু পিছু গিয়ে নিচ থেকে সবগুলো ব্যাগ ভেতরে এনে বলল। এত কিছু কেন এনেছো চাচ্ছু? মেজবা আহমেদ রুমে ঢুকে বিছানায় বসলেন। ফ্যানের বাতাস খেতে খেতে বললেন, কি বলিস? নাতিকে দেখতে এসেছি, খালি হাতে আসবো নাকি?
মারুয়ান বলল, তাই বলে এত কিছু? হ্যাঁ, নাতিটার জন্য জামা কিনেছি, পরিয়ে দেখিস লাগে কিনা। তোর আর তোর বউয়ের জন্য কিছু কিনিনি, তোরা নিজেরা কিনে নিস। নাতি কই? ওর মায়ের কাছে। তোমাকে ভয় পাচ্ছে। আরে নিয়ে আয়, ভয় কিসের? সাহসী বাপের ছেলে এমন ভীত হবে কেন? নিয়ে আয়, সাহস শিখিয়ে যাব। মারওয়ান নাওহানকে কোলে নিয়ে রুমে ঢুকতে বাচ্চাটা মেজবা আহমেদকে দেখে বাবার গলা আরো শক্ত করে আঁকড়ে ধরলো। মেজবা আহমেদ উঠে এসে নাওহানের গাল চেনে আদর করতে করতে বললেন,